সলভ করতে শুরু করে দাও, কারণ আর বেশি সময় নেই। সময় নষ্ট করলে কিন্তু হাতের থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে। তাই তোমরা পুরোনো যে টেস্ট পেপার আছে, ডব্লিউবিটি হোক, এবিটিএ হোক, মানে যারা এবারে মাধ্যমিক দিয়েছে 25 সালে, যারা 11-এ পড়ছে, তাদের যে মাধ্যমিকের বই ছিল এবিটিএ, ডব্লিউবিটি টেস্ট পেপার, তার যে কোনো একটি বা দুটি বা তিনটি এবিটিএ, ডব্লিউবিটি, এসটিএ, ডাব্লিউএইচএ যাই হোক না কেন, বিভিন্ন টেস্ট পেপার তোমরা সলভ করতে থাকো। অবশ্যই প্রশ্নবিচিত্রা, প্রশ্ন সংকলন যাই, বিভিন্ন পাবলিশার যাই বই বার করুক না কেন, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো, আমি নিয়ে এসেছি যারা এবারে 11-এ যারা পড়ছে, সেকেন্ড সেমিস্টারে যারা উঠলো, তারা যে মাধ্যমিক যে 25 সালে মাধ্যমিক, তাদের যে সময় যে টেস্ট পেপার বেরিয়েছিল 24-25 টেস্ট পেপার, তো সেই টেস্ট পেপার নিয়ে মূলত আজকের মাধ্যমিকের যে ইতিহাস ছিল, টেস্ট পেপারে প্রথম যে তোমাদের এটা কি বলবো, এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 48, দেখো পেজ নাম্বার 48-এ যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের যে এমসিকিউ, এসএকিউ, ট্রু ফলস, ম্যাচিং, বিবৃতি ব্যাখ্যা এবং যদি শূন্যস্থান পূরণ থাকে, তো সেইগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব। তবে তারও আগে তোমরা জেনে রাখো যে তোমাদেরকে মোটামুটি এমসিকিউ করতে হয় মাধ্যমিকে 20টা। আমি তাও লিখে দিচ্ছি, এমসিকিউ 20টা, মাধ্যমিকে তোমাদের এমসিকিউ করতে হবে 20টা, মানে 20 20, 20টা 1 নাম্বার প্রশ্ন। এই 20টা কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করে। হ্যাঁ, এই 20 নাম্বার কিন্তু কোনোভাবেই তোমাদের ভুল করলে চলবে না, 20টাই ঠিক করতে হবে। এবং এখানে থাকে আরও বিভিন্ন ওই ট্রু ফলস, হ্যাঁ, এসএকিউ, এর ম্যাচিং, ঠিক আছে, ম্যাচিং ইত্যাদি মিলিয়ে কিন্তু আরও 16 নাম্বার থাকে। ঠিক আছে, এই যে 20, 16, 36, এই 36 নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা জানো তোমরা যে 2 নাম্বারের প্রশ্ন তোমাদের 11টা লিখতে হয়, মানে মোট 22 নাম্বার 2 নাম্বারের, এবং তোমাদের লিখতে হয় 4 নাম্বারের 6টা, 6 24, 8 নাম্বারের 1টা, 8 নাম্বারের 1টা, এই যে মোট 90। ঠিক আছে, কি বললাম, এমসিকিউ 20টা, ট্রু ফলস, সত্য মিথ্যা, এসএকিউ, বিবৃতি ব্যাখ্যা, ম্যাচিং, এসব মিলিয়ে আরও 16 নাম্বার। তাহলে মোট 36 নাম্বার কিন্তু তোমার হাতে রয়েছে শর্ট প্রশ্ন হিসাবে। এই 36-এ যদি 36 তুলতে পারো, তাহলে তোমার কিন্তু নাম্বার অনেকটা এগিয়ে যাবে। সেই জন্যই বলছি যে ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। দেখো, এবিটিএ তোমাদের যে 24-25 যারা এবারে 11-এ সেকেন্ড সেমিস্টার দিচ্ছে বা দেবে, ভর্তি হবে যে, তাদের বেলায় যে মাধ্যমিক হয়েছিল, সেই টেস্ট পেপারের প্রথম ইতিহাস যে পেজ নাম্বার 48, সেটা আজকে আমি মূলত আলোচনা করব। দেখো কি বলছে, প্রথম প্রশ্ন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। প্রথম প্রশ্ন কি, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। অনেকেই কিন্তু তাড়াহুড়োয় ভুল করে থাকে। আমি বলবো এমসিকিউ প্রশ্নে তাড়াহুড়ো করবে না, ও ভালো করে প্রশ্নটা পড়বে। প্রশ্নটা পড়ে প্রশ্নের মধ্যে তোমরা কি করবে, উড পেন্সিল দিয়ে একটা মার্কিং করে রাখো ছোট্ট করে উত্তরের নিচে বা অপশনটায়, যাতে তুমি বুঝতে পারো যেটা অ্যান্সার। তো ফার্স্ট প্রশ্ন কি, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, 5ই জুন। নেক্সট প্রশ্ন রয়েছে, দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন। বলি, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তোমরা জানো যে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় সিনেমা জগতে, তাই দাদা সাহেব ফালকে কিন্তু আমাদের চলচ্চিত্র জগতের সঙ্গেই যুক্ত হবেন, এবং ইনি একজন মহান ব্যক্তিত্বও ছিলেন মানে চলচ্চিত্র জগতে, সেই জন্যই ওনার নামে পুরস্কারটা দেওয়া হয়। নেক্সট হচ্ছে, প্রথম সরকারি কমিশন কোন সালে গঠিত হয়। এর সঙ্গে তোমরা অবশ্যই মনে রেখো, প্রথম সরকারি কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। আমি আবারও বলছি, প্রথম সরকারি কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। তখন কিন্তু সম্পূর্ণ হবে আমাদের ঔপনিবেশিক আমল, মানে সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট তখন কিন্তু আমাদের ভারত শাসন করছে। তোমরা জানো যে 1858 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া আইন অনুযায়ী ভারতে কোম্পানির শাসনের অবসান হয়, এবং সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু আমাদের ভারত চালানোর দায়িত্ব নেন। তো সেই হিসেবে আমাদের যে প্রথম সরকারি কমিশন শিক্ষা, তার নাম হচ্ছে হান্টার কমিশন, সাল হচ্ছে 1882। ভালো করে মনে রাখবে, 81882, 1882। নেক্সট হচ্ছে, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। এই অপশনটা তোমরা একটু ভালো করে দেখবে। হ্যাঁ, পরীক্ষা হয়তো একই নাম মানে বিভিন্ন অপশনে দিতে পারে, কিন্তু টাইটেলটা বা পদবিটা কিন্তু পরিবর্তন করতে পারে। এই পদবি পরিবর্তনটা তোমরা কিন্তু দেখে অ্যান্সার করবে, ঠিক আছে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, উমেশচন্দ্র
দত্ত। তারও আগে বলে রাখি, বামাবোধিনী পত্রিকা, যে বামা তার মানে হচ্ছে নারী, আর এই পত্রিকা প্রথম প্রকাশ পায় 1863 সালে। যদি কোনো তথ্যগত ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা, তাহলে আমি ভুলটা ঠিক করে নেব। নেক্সট হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? তোমাদের টেস্ট পেপারের এবিটি এর 5 নম্বর প্রশ্ন একের দাগের, যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? তোমরা জানো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। এর সঙ্গে তোমাদের মনে রাখা উচিত যে যত মত তত পথ, এই যে বাণী, এই বাণীর উক্তি, এই উক্তিটা বা প্রবক্তা হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এর পাশাপাশি তোমরা জেনে রাখবে যে এনার অন্যতম শিষ্যকে তোমরা জানো সকলের, যে স্বামী বিবেকানন্দ। এর পাশাপাশি বিবেকানন্দ সম্পর্কে দু একটা তথ্য তোমরা মনে রাখবে, যে উনি 1897 সালে আমাদের বেলুড়ে প্রতিষ্ঠা করেছিলেন বেলুড় মঠ, এবং তারও আগে উনি 1893 সালে শিকাগোয় বিশ্ব ধর্ম হিন্দু সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসাবে উনি যোগ দিয়েছিলেন। এই পাশাপাশি তথ্যগুলো মনে রাখলে কী হয়, পাশাপাশি তথ্যগুলো মনে রাখলে আমি কিন্তু বা তোমরা কিন্তু অনেক বেশি জিনিস আয়ত্ত করতে পারবে। শুধু এই জন্যই তোমাদের উদ্দেশ্যে বলা যে যেটা পড়ছো তার পাশাপাশি ওই সংক্রান্ত দু একটা তথ্য কিন্তু মনে রেখো। নেক্সট দেখো 6-এর যে প্রশ্নটা রয়েছে, যে 6-এর কোশ্চেনটা রয়েছে, ভগ্নাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল? তোমরা জানো যে ভগ্নাডিহি একটা মাঠ, সেই ভগ্নাডিহিতে তোমাদের কিন্তু সূচনা ছিল সাঁওতাল বিদ্রোহের। এবার সাঁওতাল বিদ্রোহ জানো তোমরা কবে হয়? 30শে জুন, মানে ডেটটা, ঠিক আছে? এটাকে আমরা হুল দিবসে বলে থাকি। এবং কবে হয় জানো? 1855 সালে হয় সাঁওতাল বিদ্রোহ। কয়েকজন নেতার নাম কি? সিধু, কানু, চাঁদ, ভৈরব, এই ডমন মাঝি। এই যে ওই সংক্রান্ত তথ্য, এই সংক্রান্ত তথ্যগুলো ওর সাথে যদি পাশাপাশি আমরা মনে রাখি, তাহলে তোমাদের অনেকটা কিন্তু তোমাদের মনে রাখার ক্ষমতা আরও বেড়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 7-এর দাগ, মানে 1-এর 7-এর দাগ, সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা ছিলেন। সন্ন্যাসী বিদ্রোহের তোমরা জানো যে অনেক নেতা ছিল, এবং অপশনে 4টে অপশন ভালো করে দেখবে যে কার কার নাম দেওয়া রয়েছে, হ্যাঁ, তবেই কিন্তু তোমরা সঠিক উত্তরটা করতে পারবে। যদি তাড়াহুড়ো করো ভুল হয়ে যাবে। তোমরা জানো যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভবানী পাঠক একজন অন্যতম বড় নেতা ছিলেন, দেবী চৌধুরানী একজন নেতা সন্ন্যাসী ফকির বিদ্রোহের। এই যে মূলত এছাড়াও সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা আমরা প্রথম কোন বইয়ে পাই, কোন উপন্যাসে? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে। এই যে পাশাপাশি যে মানে তথ্যগুলো, এই তথ্যগুলো তোমাকে অন্যের থেকে অনেকটা তফাৎ করে দেবে, অন্যের থেকে অনেকটা ফারাক তৈরি করে দেবে, ঠিক আছে? এই জেনে রাখাগুলো তোমার একদিন না একদিন কাজে লাগবেই বা কাজে আসবেই। নেক্সট প্রশ্ন দেখো, বলছে বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় কবে? তোমরা জানো যে বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 সালে। বন্দে মাতরম সঙ্গীতটা কার লেখা? তোমরা জানো যে বন্দে মাতরম সঙ্গীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, এটা আনন্দমঠ উপন্যাসে ছিল। তো এই সবে তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো কি বলছে, মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? তোমরা জানো যে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে বাহাদুর শাহ জাফরও বলা হয়। এবং তোমরা জানো যে এই বাহাদুর শাহ জাফরকে কিন্তু আমাদের রেঙ্গুনে, মানে মায়ানমারের রেঙ্গুনে নির্বাসন দিয়েছিল তৎকালীন ঔপনিবেশিক সরকার। এবং এই বাহাদুর শাহ জাফরকে কিন্তু মহাবিদ্রোহের সময় সিপাহীরা ভারতবর্ষের সম্রাট বলে ঘোষণা করেছিলেন, সিপাহী বিদ্রোহের সময়। তো তারপরে দেখা গেছে যে এই বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, অস্ত্র আইন পাস করেন কে? তোমরা জানো অস্ত্র আইন কি না? অস্ত্র মূলত সাধারণত তারাই রাখতে পারে যাদের কাছে এর পারমিশন আছে। তো যেহেতু তৎকালীন সময় ঔপনিবেশিক আমল, ইংরেজ শাসন, তাই সবাই কিন্তু বিভিন্ন আগ্নেয়াস্ত্র বা অস্ত্র রাখতে পারতো না, বিশেষ করে ভারতীয় তো নয়। এবং দু একজন হয়তো যারা উচ্চ বর্ণের, উচ্চ শ্রেণীর ধনবান ব্যক্তি, যাদের তৎকালীন ইংরেজ সরকারের সঙ্গে ওঠা বসা ছিল, তাদের হয়তো তারা রাখতো, বা বিশেষ জমিদার শ্রেণী যারা, তারা রাখতে পারতো। তো সেই হিসেবে অস্ত্র আইন মূলত পাস করানো হয়েছিল যাতে করে বিপ্লবীরা কোনোভাবেই কোনো অস্ত্র নিজেদের রাখতে না পারে। তো সেই আইন পাস করানকে না লর্ড লিটন। এবং তোমরা জানো এই আইন তুলনাকে লর্ড লিটন লর্ড লিটন চালু করেছিল, লিটন চালু করেছিল, এবং রিপন তুলে নিয়েছিলেন।
নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের দিয়েছে হচ্ছে ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? না, তোমরা জানো যে ভারতে হাফ টোন প্রিন্টিং প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জানো যে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কি ছিল? ইউএন রয় অ্যান্ড সন্স নামে এক বড় এক মানে কি বলবো ওনাদের একটা ছাপাখানা বা কি বলবো স্টুডিও মতো ছিল। তো সেখান থেকে ওনারা বিভিন্ন কাজও করেছেন এবং পরবর্তীকালে ওই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সন্দেশ পত্রিকা চালু করেছিলেন। তো সেই পত্রিকা পরবর্তীকালে তার পুত্র হিসেবে কিন্তু ওনাদের চলে আসছে। তো নেক্সট দেখো কি বলছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যেটাকে আমরা IACS নামে চিনি। কি বললাম? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এর কোন বিজ্ঞানী নোবেল পান? কি বললাম? IACS, যেটাকে বলি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এর কোন বিজ্ঞানী নোবেল পান? যেটাকে আমরা সংক্ষেপে IACS বলি। তা CV রামন, তোমরা জানো রামন এফেক্ট আবিষ্কার করার জন্য বা রামন ক্রিয়া আবিষ্কার করার জন্য কিন্তু উনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন। তো এর পাশাপাশি আমরা জানবো যে IACS এটা প্রতিষ্ঠা করেন কে? মহেন্দ্রলাল সরকার 1876 সালে। তো এইভাবে তথ্যগুলো মনে রাখলে কি হয় না, তোমাদের একটার পাশে আরেকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব সহজেই করতে পারছো বা মনে রাখতে পারছো। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে যে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? না, মোপলা বিদ্রোহ মালাবার উপকূলে হয়েছিল, অবশ্যই মনে রাখবে, এবং সালটা মনে রাখবে 1921 সালে হয়েছিল মোপলা বিদ্রোহ। নেক্সট হচ্ছে লাঙল যার জমিদার, এই স্লোগানটা কোন বিদ্রোহের? কি বললাম? লাঙল যার জমিদার স্লোগানটা কোন বিদ্রোহ? তোমরা জানো যে লাঙল যার জমিদার স্লোগানটা হচ্ছে তোমাদের তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন কি? এই তেভাগা আন্দোলনের ইতিহাস কিন্তু বিস্তর। সাধারণত কি দেখা যায়, যারা ভাগ চাষি ছিল তারা যে ফসলটা চাষ করত, সেই ফসলটা কিন্তু সেই সময়ে জমিদাররা পুরোটাই নিয়ে নিত। বিভিন্ন ছলে বলে কৌশলে চাষির কাছ থেকে ভাগ চাষির কাছ থেকে নিয়ে নিত। তো চাষি কিছুই পেত না। তো সেখান থেকে তারা এক আন্দোলন শুরু করে, তেভাগা আন্দোলন। ক্লাউড কমিশন তোমরা জানো যে রিপোর্ট করেছিল না, 3 ভাগের 2 ভাগ ফসল যারা ভাগ চাষি তারা পাবে, আর 1 ভাগ কে পাবে? যার জমি সে পাবে। এখান থেকে যে তেভাগা নামটা, ঠিক আছে। তো এদেরই স্লোগান ছিল লাঙল যার জমিদার। নেক্সট দেখো কি, নেক্সট হচ্ছে ভারতে প্রথম মে দিবস পালিত হয় মানে সাল। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে। কি বললাম? ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে, তোমরা জানো। হ্যাঁ, এবার মে দিবস কবে হয় জানো? 1 মে, তোমরা জানো, কারণ সেই রাশিয়ার যে ইতিহাস তোমরা 9-এ পড়েছো। হ্যাঁ, রুশ বিপ্লব এবং লেনিনের যে শ্রমিক আন্দোলন, সেখান থেকে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবি, সুযোগ সুবিধার দাবি, মানে পারিশ্রমিকের দাবি, সেখান থেকেই মূলত শ্রমিকদের জন্য মূলত মানে মে দিবস এটা পালন করা হয়। 1 মে প্রথম হয়েছিল 1923 সাল। নেক্সট দেখো ভারতে, নেক্সট হচ্ছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে? তোমরা জানো যে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলানাগ রায়। এই লীলানাগ রায় কিন্তু জয়শ্রী নামক পত্রিকা উনি প্রকাশ করেছিলেন, এটাও কিন্তু মাথায় রেখো। নেক্সট দেখো যে কোন বিপ্লবী PN ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? কোন বিপ্লবী PN ঠাকুর নামে জাপানে পালিয়ে যান? না, উত্তর হচ্ছে রাসবিহারী বসু। এই রাসবিহারী বসুর নাম তোমরা অনেকেই শুনেছ, একজন অত্যন্ত মহান বিপ্লবী এবং একজন সম্ভবত ব্যারিস্টারও ছিলেন, এবং অত্যন্ত কি বলবো উঁচু দরের বিপ্লবী। ইনি চলে গেছিলেন PN ঠাকুর ছদ্মনাম নিয়ে জাপানে। নেক্সট হচ্ছে নমশূদ্র আন্দোলন শুরু করেন কে? নমশূদ্র আন্দোলন তোমরা জানো যে নমশূদ্র আন্দোলন সরি একটু কেঁপে গেছে, তো সেই জন্য একটু মাপ চেয়ে নিচ্ছি। তোমরা জানো যে নমশূদ্র আন্দোলন কি, সেটা তোমার খুব সম্ভবত মনে হয় 6ষ্ঠ বা 7ম অধ্যায়ে রয়েছে নমশূদ্র আন্দোলন, তোমরা একটু দেখে নিও। নমশূদ্র আন্দোলন, যেহেতু এখানে সব কিছু বলা যাবে না, কারণ হচ্ছে বললে ভিডিও আরও লং হয়ে যাবে, তখন ধৈর্যই থাকবে না। সেই হিসেবে সবটা কিন্তু ভেঙে বলছি না, যেগুলো বলার তো সেই ইতিহাসগুলো জানার সেইগুলো
ছোট করে বলে দিচ্ছি। তো নমঃশূদ্র আন্দোলন শুরু করেন কে? হরিচাঁদ ঠাকুর, এবং পরবর্তীকালে হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর যেন আন্দোলন কে চালিয়ে নেন? তার ছেলে গুরুচাঁদ ঠাকুর। এবং এইভাবে কিন্তু এদের আন্দোলনটা, পরবর্তীকালে যোগেন্দ্রনাথ মণ্ডল ছিল। এই নামগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, যেন ভুলে যাও না নামগুলো। নেক্সট দেখো প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্য কবে তৈরি হয়? 1960 সালে। 1960 সালে ভাষাভিত্তিক গুজরাট রাজ্য তৈরি হয়। ভাষাভিত্তিক মানে কি? গুজরাটি ভাষাকে কেন্দ্র করে রাজ্য তৈরি হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটা? তো অন্ধ্রপ্রদেশ। তোমরা জানো পৃথক অন্ধ্রপ্রদেশ রাষ্ট্র গঠনের দাবি বা জানিয়েছিল কে? পতি শ্রীরামালু। দীর্ঘ 58 দিন অনশন করার পর কিন্তু উনি, খুব সম্ভবত 58 দিন, যদি আমি তথ্যগত ভুল না হই, সম্ভবত 58 দিন উনি অনশন করেন এবং পরবর্তীকালে মৃত্যুবরণ করেন, এবং তার পরবর্তীকালে কি হয়? পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি করা হয়েছিল। সেই অন্ধ্রপ্রদেশ বর্তমানে ভেঙে আর রাজ্য হয়েছে তেলেঙ্গানা। তো দুটো রাজ্যের রাজধানী কিন্তু বর্তমানে আলাদা হয়ে, তোমরা জানো তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, ভাগ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে সালটা কথা বললাম 1960 সালে। নেক্সট, ভারতের প্রধান রাষ্ট্রভাষা কি? প্রধান রাষ্ট্রভাষা কি? অবশ্যই হিন্দি। অনেকে ভুল করে ইংলিশ করে ফেলো, না, আমাদের প্রধান রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি। এবং সংবিধানে আমাদের মোট 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া রয়েছে। কি বললাম? সংবিধানে আমাদের মোট 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া রয়েছে। নেক্সট দেখো, এবার আমি আসবো 2 দাগের, যেখানে এসে কিউ, বললাম এসে কিউ, বিবৃতি ব্যাখ্যা, ম্যাচিং, সত্য মিথ্যা, এই সবগুলো রয়েছে, সেগুলো নিয়ে। প্রথম বলছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? তোমরা সকলে জানো সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। অবশ্যই মনে রাখবে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তথ্যগতভাবে যদি আমার ভুল না হয়, সম্ভবত দেশ পত্রিকায়। যদি ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানিও, কারণ আমার তো মানে খেয়াল থাকছে না, বা মনে সব কিছু থাকবে না, মনে থাকার কথাও না সব কিছু সবাইয়ের, তো ভুল হতেই পারে, তাই অবশ্যই জানিও। নেক্সট দেখো, কি বললাম? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরাপাতা। এর পাশাপাশি কি মনে রাখবে না, সরলা দেবী কি উৎসব চালু করেছেন? প্রতাপাদিত্য উৎসব। মানে মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলকের যে শিবাজী উৎসব, তার অনুকরণে উনি এটা আমাদের চালু করেছিলেন বাংলায়, প্রতাপাদিত্য উৎসব। উনি লক্ষ্মীর ভাণ্ডারও প্রতিষ্ঠা করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডারে উনি তৎকালীন সময়ে বিপ্লবী মহিলাদেরকে স্বদেশী পণ্যের সাহায্যের জন্য মূলত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। আর নেক্সট প্রশ্ন দেখো, শ্রীরামপুরের ত্রয়ী কারা ছিলেন? ত্রয়ী মানে কি? 3 জন। যে 3 জন ব্যক্তি বা শ্রীরামপুর মিশনারি যারা মানে বাংলায় বা ভারতে শিক্ষার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন, তাদেরকে আমরা একত্রে শ্রীরামপুরের ত্রয়ী বলি, কারণ এরা 3 জনই শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট মিশন ছিল সেই মিশনের উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্সম্যান। আবার বলছি, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান। নেক্সট প্রশ্ন দেখো, উল ঘুলান বলতে কি বোঝো? এটা কিন্তু অনেক প্রশ্নে, অনেক পেজে আমি দেখেছি 2 নম্বরের প্রশ্ন এসেছে। উল ঘুলান বলতে কি বোঝো? তোমরা জানো যে উল ঘুলান শব্দটা মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। কি বললাম? উল ঘুলান শব্দটা মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত, এবং উল ঘুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। এবার এই মুন্ডা বিদ্রোহের নেতাকে তোমরা জানো যে বিরসা মুন্ডা। এইভাবে কিন্তু মনে রাখো, 1899 1900 সালে সম্ভবত হয়েছিল মুন্ডা বিদ্রোহ, যদি ভুল না হয়। ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটা? ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটা? এটা অবশ্যই ভালো করে করবে। ভারতের শ্রমিক সংগঠন প্রথম কোনটা? সম্ভবত মাদ্রাজ লেবার ইউনিয়ন। একটু বইটা তোমরা চেক করে নিও, আমার ভুল হতেই পারে। মাদ্রাজ লেবার ইউনিয়ন। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে যে হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা এই উত্তর হবে। নেক্সট, ঠিক ভুল দেখো, ঠিক ভুলের ক্ষেত্রে আমি একটা সবাইকে বলবো যে যদি কোনো উত্তর তোমরা ভুল পেয়ে থাকো, বা ভুল হয়, ফলস হয়, তোমরা কিন্তু অবশ্যই তার পাশাপাশি সত্য বা যেটা কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা জানার চেষ্টা করবে। এই তো তোমার লাভ কি? লাভ হচ্ছে ওই ভুলটার সঠিকটা তুমি জেনে ফেললে তোমার একটা প্রশ্নের উত্তর কিন্তু সঠিক জানা হয়ে গেল। প্রশ্ন ফার্স্ট হচ্ছে 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয়লাভ করে। কি বললাম? 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয়লাভ করে। ঠিক উত্তর, একদম সঠিক উত্তর, এর মধ্যে কোনো ভুল নেই। তোমরা জানো যে 1911 সালে মোহনবাগান দল
ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ার দলকে ফুটবল খেলায় পরাজিত করে আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। আমি আবার বলছি, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন সম্পূর্ণ মূল, কারণ উনি এখানে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করেছিলেন। কি বললাম, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ কখনোই ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি, উনি ওখানে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করেছিলেন। নেক্সট কি বলছে, গিরনি কামগড় ইউনিয়ন গড়ে ওঠে বোম্বাইতে। গিরনি কামগড় ইউনিয়ন গড়ে ওঠে বোম্বাইতে, সম্পূর্ণ সত্য এটা অ্যান্সারটা, এবং এটা বোম্বাইতে হয়েছিল, সুতিবস্ত্রের কারখানার শ্রমিকরা করেছিল গিরনি কামগড় ইউনিয়ন। নেক্সট দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে গোলদিঘির গোলামখানা বলা হতো। কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে গোলদিঘির গোলামখানা বলা হতো, একদম ধ্রুব সত্য অ্যান্সারটা। অর্থাৎ এই অ্যান্সারটা সম্পূর্ণভাবে সত্য, এখানে ভুলের কিছু নেই। তাহলে এবার চলে যাই ম্যাচিংয়ে। দেখো পেজ নাম্বার 50 তোমাদের এবিটি টেস্ট পেপার 24-25-এর। হ্যাঁ, তো সেখানে ম্যাচিং দিয়েছে যে এশিয়াটিক সোসাইটি সঙ্গে দেখো ম্যাচিং হবে উইলিয়াম জোন্স। তাহলে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন সঙ্গে যুক্ত নেতৃত্ব কোনটা? তোমাদের বইয়ে দেখো আরও 3টে অপশন যে রয়েছে সেখানে ইয়েলো রেড্ডি হবে। হ্যাঁ, ইয়েলো রেড্ডি হবে অ্যান্সার। নেক্সট ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিল? তোমরা জানো যে ভাইকম সত্যাগ্রহ আন্দোলন শ্রী নারায়ণ গুরু। ভাইকম সত্যাগ্রহের নেতা হচ্ছেন শ্রী নারায়ণ গুরু। নেক্সট হচ্ছে একা আন্দোলন, এর নেতা কে ছিল? মাদারি পাসি। যে ওখানে মাদারি পাসি আছে বলে বললাম, এছাড়া যদি ওখানে বাবা রাম মানে এ থাকতো, ভুলে গেলাম নামটা, মনে পড়ছে না এই মুহূর্তে। হ্যাঁ, তো কি বাবা দেওয়ার কি নাম ছিল, ওনার অপশন থাকলে ওনারও ওর নামটা হতে পারতো। হ্যাঁ, তো হচ্ছে বিবৃতি ব্যাখ্যায় 2.5 তোমাদের ম্যাপ কিন্তু রয়েছে, 2.4-এ। তো তার আগে এই যে 2-এর দাগে যে রয়েছে না, 2-এর দাগে কিছু উপবিভাগ রয়েছে, ক খ গ ঘ করে কতগুলো উপবিভাগ রয়েছে, সেখানটায় তোমার নির্দেশটা পড়ে কিন্তু অ্যান্সার করবে। 2-এর দাগে তোমাদের মোট 16টা অ্যান্সার করতে হয়, সেখানে 20টা থাকে, এবং অবশ্যই কিন্তু নির্দেশটা পড়বে। ম্যাপ তোমাকে একটা ছুঁতেই হবে, ম্যাপ একটা ছোঁয়া কিন্তু বাধ্যতামূলক। আচ্ছা, নেক্সট দেখো ব্যাখ্যা। প্রথম বলছে 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এর মানে কি? 19 শতকে বাংলায় যে নবজাগরণটা হয়েছিল তার বিস্তারটা সীমিত, মানে কি সংক্ষিপ্ত আকারে, মানে সর্ব জায়গায়, পশ্চিমবঙ্গের সর্ব জায়গায় বা তৎকালীন বাংলা সব জায়গায় ছড়িয়ে পড়েনি। কেন? এর অপশন বলছে, এক বলছে কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল, কিছুটা সত্য। 2 কি, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে, না, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। একদম এটাই অ্যান্সার সঠিক। এই বিবৃতি ব্যাখ্যা মানে এ হচ্ছে 3টে প্রশ্নের অ্যান্সার খুব কাছাকাছি দেবে, যেটা পারফেক্ট অ্যান্সার হবে সেটা তোমায় বেছে নিয়ে অ্যান্সার করতে হবে। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছে যে ব্যাখ্যা দেখো বিবৃতি, ভারত সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। কেন না, মিরাট ষড়যন্ত্র মামলা তোমরা জানো যে 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। সেই মিরাট ষড়যন্ত্র মামলায় ইংরেজ সরকার কিন্তু কমিউনিস্টদের গ্রেপ্তার করেছে, এবং এতে 2জন বিদেশি ছিল, একজন হচ্ছেন ফিলিপ স্প্র্যাট, আর একজন 2জন বিদেশি ছিল, একজন হচ্ছেন বেঞ্জামিন ব্র্যাডলি, আর একজন ফিলিপ স্প্র্যাট। তো সেহেতু এই যে সাম্যবাদী কার্যকলাপ দমনের জন্য করেছিল মিরাট ষড়যন্ত্র মামলা, সেহেতু অ্যান্সার কোনটা হবে? ব্যাখ্যা হবে যে 3, অর্থাৎ দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমনের জন্য। নেক্সট বিবৃতি হচ্ছে ইতিহাসে প্রীতিলতা ওয়াদেদার নাম স্মরণীয় কেন? তোমরা জানো যে প্রীতিলতা ওয়াদেদার চট্টগ্রামে যে ইউরোপীয় ক্লাব ছিল, সেই ইউরোপীয় ক্লাব আক্রমণে উনি নেতৃত্ব দিয়েছিলেন। তো সেহেতু এখানে ব্যাখ্যা 2-এ রয়েছে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণে উনি দায়িত্ব নিয়েছিলেন। তো সেটা হচ্ছে অ্যান্সার তোমাদের হবে বিবৃতি 3-এরটা। 4-এর বিবৃতি হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। কেন? গান্ধীজি মনে করতেন আম্বেদকর আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। তারপর গান্ধীজি দলিতদের উন্নয়নের কোনো চেষ্টা করেননি, গান্ধীজি ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করত দলিত আন্দোলনকে। এই 3টের মধ্যে কোনটা হবে? না, আমি উত্তর করেছি যে গান্ধীজি ভাবতেন যে আম্বেদকর যদি আলাদাভাবে আন্দোলন করে, গান্ধীজি থেকে আলাদা হয়ে গিয়ে
যদি আন্দোলন করে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে তোমাদের সমস্যাটা হয়ে যাবে, যদি আলাদাভাবে আন্দোলন করে তাহলে তিনি কিন্তু আর সংঘবদ্ধভাবে আন্দোলন করতে পারবেন না। সেজন্য আমি অ্যান্সার করেছি যে গান্ধীজি ভাবতেন আম্বেদকর যদি আন্দোলন করে তাহলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। তাহলে আন্দোলনটা আলাদাভাবে হয়ে যাচ্ছে, ফলে জাতিভেদ বাড়বে। সেজন্যই উনি চাননি যে মানে গান্ধীজি চাননি যে আম্বেদকর আন্দোলন করুক। ঠিক আছে, তো এই ছিল তোমাদের টেস্ট পেপারের যে এবিটি এর 24-25 যে পেজ নাম্বার 48 ইতিহাসের, তো সেটা সলভ করলাম। যদি কোনো উত্তরগত ভুল হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি আমার উত্তরটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার 2 নম্বরে যে 11টা করতে হয় সেখানে তোমাদের কিন্তু বেশ কিছু অপশন থাকে, মানে অনেকগুলো থাকে, সেখান থেকে 11টা প্রশ্ন করতে হয়, সেটা তোমরা দেখে নিও। যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বলি, যদি এই যে বললাম মানে পেজ নাম্বার 48 যে সলভ করলাম শর্ট কোশ্চেনগুলো, এমসিকিউ এসিকিউ সত্য মিথ্যা বিরোধী ব্যাখ্যা, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও, আমি আমার ভুলটা আমি অবশ্যই ঠিক করে নেব, কারণ ভুল হতেই পারে। কারণ সবাই সব কিছু সবসময় মনে থাকে না। আমি বারবার বলছি, যদি কোনো ভুল হয় আমাকে ভুলটা জানিও, আমি ভুলটা ঠিক করব। সকলকে, যারা বড়রা আছেন তাদের উদ্দেশ্যেও বলছি, যদি কোনো ভুল হয় আমাকে ভুলটা জানাবেন, অবশ্যই আমি ভুলটা ঠিক করে নেব। ছোটোদেরকেও বলবো, আমার যারা স্টুডেন্ট রয়েছে, আমার যারা ইউটিউবার সাবস্ক্রাইবার রয়েছে আর নন সাবস্ক্রাইবার রয়েছে, সকলের উদ্দেশ্যে প্রার্থনা যে যদি কোনো ভুল হয় অবশ্যই ভুলটা আমাকে ধরিয়ে দিও, আমি ঠিক করার চেষ্টা করব। আগামী দিন খুব শীঘ্রই তোমাদের এবিটি এর পরবর্তী যে ইতিহাস থাকবে পেজ, সেটা আমি সলভ নিয়ে ভিডিওতে আসবো, এই চ্যানেলে আপলোড করব। আর চেষ্টা করব ভূগোল বা বাংলা যে পেজগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে ধরে ধরে একটা করে সলভ করার। তো এই হচ্ছে আজকের ভিডিও, এবং আগামী দিন অর্থাৎ চেষ্টায় রয়েছি যে যাতে আরও ভালো করে তোমাদের সামনে উপস্থাপন করা যায় এবং আরও নতুন নতুন কিছু ভিডিও আনা যায়, যাতে তোমরা শিখতে পারো, তোমাদের কাজে লাগতে পারে, তার অপেক্ষায়। এবং তোমরা যদি উৎসাহিত হও তাহলে তোমাদের সাড়া পেলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশানটা অল করে দিও, এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও লিঙ্কটাকে, মানে ভিডিওর লিঙ্কটাকে, যাতে করে এই ভিডিওর সুফল তোমার বন্ধুরাও লাভ উঠাতে পারে। সকলের উদ্দেশ্যেই এটা বার্তা, তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এবং অবশ্যই যারা নন সাবস্ক্রাইবার রয়েছে, এখন সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। ধন্যবাদ, সকালে খুব ভালো থাকো, পুজোয় খুব আনন্দ করো, এবং অবশ্যই একটু একটু করে পড়তে থাকো। পুজোয় আনন্দ করো, কিন্তু একটু একটু করে পড়তে থাকো, কারণ তোমাদের পরীক্ষা খুব সামনেই, এটা সকলের উদ্দেশ্যেই আমার বার্তা। একটু একটু পড়তে থাকো, দেখবে সমস্ত কিছু তোমাদের আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হবে না। নমস্কার, সকলে খুব ভালো থাকো, গুড নাইট।